কি গোপাল, কাজ কেমন চলছে? সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ, ঠিকঠাকই আছে সব। কাজকর্ম আগের মতনই চলছে, তবে উন্নতি তেমন কিছু নেই। তা যা বলেছ গোপালদা, উন্নতির মুখ আমিও অনেকদিন দেখিনি। যা রোজগার করে আনি সবকিছু সংসার টানতেই চলে যায়। লাভের লাভ কিছুই হয় না। দিন আনা দিন খাওয়া সংসার হয়ে গেছে। না না, কাজ কিন্তু ছেড়ে দিবি না। সব সময় জানবি, ধীরে ধীরেই মানুষের উন্নতি হয়। তা সুখেন্দা, তোমার কাজকর্ম কেমন চলছে বললে না তো? আমার ওই একই অবস্থা। কিন্তু কি জানিস তো, কাজ ছাড়া আমি আবার থাকতে পারি না। তাই জন্য লেগে রয়েছি। কোনো না কোনো দিন অবশ্যই সেই উন্নতির মুখ আমি দেখবই দেখব। এটা আমি বিশ্বাস রাখি। সুখেন্দা, আমি সেদিন ভুলে যাইনি, যেদিন তুমি আমাকে নিজের হাতে কাজ শিখিয়ে দিলে। সত্যি কথা বলতে, তুমি ছাড়া আমরা এ পথে কোনোদিনই আসতাম না। সারাদিন এদিক ওদিক ঘুরে বেরিয়ে সময় নষ্ট করতাম। ওরে, কাউকে না কাউকে তো পথ দেখাতে হবে। আর আমাকে অত ধন্যবাদ দেবার মতো কিছু নেই। আর তোরা সব সময় জানবি, ওপরওয়ালা আমার হাত ধরে তোদেরকে পথ দেখানোর কাজ করেছেন। তবে সুখেন্দা, এই সময় একটা ছোটখাটো পিকনিকের আয়োজন করলে কেমন হয়? হ্যাঁ রমেন, কথাটা তুই কিন্তু খারাপ বলিসনি। এই সময় একটা আমাদের তিনজনকার মধ্যে ছোটখাটো ভাত মাংসের আয়োজন করলে জমে যাবে। ঠিক আছে, তোরা যখন বলছিস, তখন আমি আর না করব না। তাহলে আগামীকালই একটা পিকনিকের আয়োজন করা যাক। সত্যি বলতে, সারাদিন কাজকর্মের পর এই তোদের সাথে একটু আড্ডা দিলে মনটা একটু ভালো থাকে। মাথায় অত চাপ হয় না। আমাদেরও একই ব্যাপার। সত্যি বলতে সুখেন্দা, তোমার সাথে ছাড়া আর কারোর সাথে মেলামেশা করতে খুব একটা ভালো লাগে না আমাদের। তোমার সাথে বসে গল্প করলে অনেক কিছু শেখা যায়। তা যা বলেছ গোপালদা, অন্যদের সাথে গল্প করে তো দেখেছি, শুধুই আজে বাজে যুক্তি, কাজের থেকে অকাজের কথা বেশি। কিছুক্ষণ সময় কাটালি মনে হতো আমরা কিছুই জানি না, আর যত বিশ্বজ্ঞানী সামনে বসে আছে। ওটাই হয় রে, ওটাই হয়। আসলে এখনকার দিনে মানুষ মানুষের ভালো দেখতে পারে না। যখনই কেউ দেখে তার চেয়ে বেশি উন্নতি কেউ করে ফেলছে, তখনই তাকে কিভাবে নিচে নামানো যায় তার প্রচেষ্টা শুরু হয়ে যায়। একদমই ঠিক বলেছ দাদা। আমাকেও তো বিভিন্নভাবে বিভিন্ন রকম ভয় দেখিয়ে মাথা ঘোলানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু আমি সম্পূর্ণ বিশ্বাস তোমার উপর রেখেছিলাম। আজকে দেখো, যারা আমাকে আটকানোর চেষ্টা করেছিল তারা আজকে বখাটে হয়ে ঘুরে বেড়াচ্ছে, আর আমি তোমার দৌলতে কর্ম নিয়ে ব্যস্ত আছি। কর্মই পরম ধর্ম রে। কর্ম ছাড়া জীবন বৃথা, বুঝলি? হ্যাঁ, তাহলে দাদা, কালকে রাতে গরম গরম ভাত আর মুরগির মাংসের ঝোল কেমন? গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে? একবার ভেতরে এসো দেখি। এই যে আসছি, দাঁড়াও। আমার ঝাড়ু দেওয়া প্রায় হয়ে এসেছে, একটুক্ষণ অপেক্ষা করো, আমি আসছি। এই যে গিন্নি, বলি আমাকে তো কাজে বেরুতে হবে। তা ঘরে কি সবজিপত্তর মুদিখানা সবকিছু আছে? হ্যাঁ গো, কাঁচা সবজি যথেষ্ট পরিমাণেই আছে। তুমি শুধু আসবার সময় 1 কেজি মুগের ডাল কিনে এনো। মুগের ডাল অনেক দিন খাওয়া হয় না। হ্যাঁ গিন্নি, আলু পোস্ত দিয়ে মুগের ডাল একদম দারুণ লাগে। ঠিক আছে, আমি আসবার সময় না হয় 1 কেজি মুগের ডাল কিনে নিয়ে চলে আসবো। তা আমাকে এখন দুটো খেতে দাও দেখি। হ্যাঁ গো, তুমি বসো, আমি তোমাকে খেতে দিচ্ছি। বেশ গিন্নি, তুমি তাহলে ঘরে থাকো, আমি আমার কাজকর্ম শেষ করে আসি। হ্যাঁ গো, বেশি রাত করো না যেন, বাড়িতে তাড়াতাড়ি চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি ফিরবো। ও হ্যাঁ, একটা কথা তো তোমাকে বলাই হলো না গিন্নি। শোনো গিন্নি, তুমি যেন আজকে ভাতের চাল এক বেলারই নিও, কেমন? কেন গো, রাতে তুমি খাবে না? কোথাও নেমন্তন্ন আছে নাকি? আরে না গিন্নি, আজকে রাতের বেলায় আমাদের 3 বন্ধু, মানে সুখেন্দা, আমি আর রমেন, এই 3 জনে মিলে পিকনিক করব। মাংস আর ভাত। ভালো, তোমরাই নিজেদের মধ্যে পিকনিক করো, আর আমরা বাড়ির গিন্নিরা শুধু খেটে খেটে মরি। বলি, আমাদের নিয়েও পিকনিক করতে মন চায় তোমাদের? আমরা যদি আজকে 3 জন গিন্নি মিলে আলাদা করে পিকনিক করতাম আর তোমরা পড়ে থাকতে, তাহলে তোমাদের কেমন লাগতো বলো তো? হ্যাঁ গিন্নি, কথাটা তুমি খারাপ বলনি। দেখি আজকে সুখেন্দার সঙ্গে যদি দেখা হয়, তাহলে তোমাদেরও সাথে নেওয়ার কথা বলবো। বেশ, তুমি বলে দেখো।
আমিও তো এরপর জল আনতে যাব, সেখানে রেশমা দিদির সঙ্গে আমার দেখা হবে। তোমরা সিদ্ধান্ত নিয়ে দেখো, তোমাদের পিকনিকে যদি আমাদের জায়গা না হয় তাহলে আমরাও আজকে তিনজনে মিলে আলাদা জায়গায় পিকনিক করব। এ কি গিন্নি, এ তো রীতিমতো তোমরা আমাদের সাথে যুদ্ধ শুরু করে দিলে। এটা কি বিশ্বযুদ্ধের আকার নেবে নাকি, হ্যাঁ? নিলেও নিতে পারে গো, এখন ঠিক করে বলতে পারছি না। তোমাদের সিদ্ধান্তের ওপর সবকিছু নির্ভর করছে। যদি তোমরা ঠিকঠাক সিদ্ধান্ত নাও তাহলে ঠিক আছে, না হলে আমাদের তিনজনের আলাদা পিকনিক হচ্ছেই হচ্ছে, আর সেটা আজকে রাতেই হচ্ছে। তোমাদেরও ছেলে মানুষই দেখে আমার খুব হাসি পায় গো। ঠিক আছে, তুমি থাকো, আমি বাজারে বের হই। দেরি করে গেলে আবার কাজে ক্ষতি হয়ে যাবে। এই সব কিছু সিদ্ধান্তের মাথা হচ্ছে আমাদের কর্তাগুলো। দেখনি, আমরা সারা জীবন ঘরের কাজ করে মরবো, আর ওনারা মাঝে মাঝেই ইচ্ছা গেলেই আনন্দ করবে। এটা তো আর মেনে নেওয়া যায় না। আমি সেই কথাই আজ ওকে বলছিলাম, তা ও বলল সুখেন্দাকে না জিজ্ঞেস করে আমরা কোনো সিদ্ধান্ত নেব না। এখন বলো দেখি দিদি, সংসার তো সবারই আছে, কিন্তু মাঝে মাঝে আমাদেরও কি সংসার ছেড়ে বেরোতে ইচ্ছা করে না? ঠিক, আমি তো ওকে বলেই দিয়েছি, তুমি যদি আজকের পিকনিকে আমাদের নেওয়ার সিদ্ধান্ত নাও তো ভালো, না হলে আমরা তিনজনে মিলেই আলাদা করে পিকনিক করব আজকে রাতেই, আর সেটা তোমরা বারণ করতে পারবে না। রেশমাদি, নীলিমা, তোমরা কি খবর শুনেছো? শুনেছি বই কি, সেই নিয়েই আমরা আলোচনা করছি গো। কি দুঃখের কথা বলো দেখি। বলি বাপু, তোমাদের কি আমাদের কথা মনে থাকে না? আমরাই তো তোমাদের সংসারটা গুছিয়ে রাখি ভালো করে, কিন্তু দেখো, একটা পিকনিক করবে তাও নিজেরা নিজেরা, আমাদের কথা মনেই রাখে না। তুমি একদম কিচ্ছু চিন্তা করো না লতা বোন, ওরা যদি আমাদের সাথে না নেয় তাহলে আমরা আজকে নিজেরা পিকনিকের ব্যবস্থা করব। ওরা ওদের মতো আনন্দ করুক, আর আমরা আমাদের মতো আনন্দ করব। তবে যাই বলো রেশমাদি, সকলে মিলে পিকনিক করবার মজাই আলাদা, প্রচুর আনন্দ হয়, আর সত্যি বলতে আমাদের খাটনিটা অনেক কম হয়। সেটা আর ওদেরকে বোঝাবে বলো, ওরা তো নিজেদের নিয়েই ব্যস্ত। পিকনিকের সময় রান্নাটার বেলায় নিজেরা করবে, আর ঘরে রান্নার সময় তখন উনুনের কাছে আর যাবে না, তখন সব ফাই ফরমাস আমাদেরকে খাটতে হবে। আরে, ওটা আমাদের বিধুভূষণ কাকা না? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। উনি এই সময় হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছেন? দাঁড়াও তো, একবার ডেকে জিজ্ঞাসা করি। ও বিধু কাকা, বিধু কাকা। হ্যাঁ গো বৌমায়েরা, বলো, কিছু বলবে আমাকে? এই সময় চললেন কোথায়? আপনাকে খুব ব্যস্ত দেখাচ্ছে যে। আরে নগেনের মেয়েটার খুব শরীর খারাপ, ও কি একবার দেখে আসতে যাচ্ছি। ও, তাহলে ঠিক আছে, আপনাকে শুধু শুধু দাঁড় করালাম। ঠিক আছে, আপনি বরং আসুন। নগেনদার মেয়ের আবার কি হলো? ওকে তো কালকে পর্যন্ত ঠিকঠাকই দেখলাম। এবছর আবহাওয়ার যা পরিস্থিতি, যখন তখন মানুষের শরীর খারাপ হয়ে যাচ্ছে। এখন চলো গো, আমরা জল নিয়ে বাড়ি যাই, অনেকক্ষণ তো এসেছি। বাড়িতে গিয়ে আবার রান্না করতে হবে তো, আমরা ছাড়া তো আর উপায় নেই। আসুন ডাক্তারবাবু, আসুন, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আরে নগেন, কোথায় তোমার মেয়ে? চলো চলো দেখে আসি, চলো আগে চলো। আসুন ডাক্তারবাবু, ঘরে শুয়ে আছে ও। মা পিঙ্কি, আর কোনো চিন্তা নাই রে মা, ডাক্তারবাবু চলে এসেছেন। এবার তুই সুস্থ হয়ে যাবি রে মা, এবার তুই সুস্থ হয়ে যাবি। সামান্য জ্বর আছে, দেহে আর কিছু কি হচ্ছে? কোনো প্রদাহ বা ব্যথা কোনো জায়গায়? বলছিল গলা ব্যথা করছে। হুম, এই আবহাওয়ার পরিবর্তনে এরকম অবস্থা আর কি। ঠান্ডা লেগে গলায় ব্যথা হয়েছে, তার সাথে জ্বর। ঠিক আছে, আমি কিছু ওষুধ দিয়ে যাচ্ছি, সেগুলো সময় মতো খাইয়ে দিও, কেমন? ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমার মেয়ে ভালো হয়ে যাবে তো? আশা করছি কয়েকদিনের মধ্যেই তোমার মেয়ে সুস্থ হয়ে যাবে, তবে তুমি ওষুধগুলো ঠিকঠাকভাবে খাইও, কেমন? এটা বলো দাদারা, কি সবজি দেবো তোমাদের? আলু, বেগুন, পটল, কাঁচামরিচ, আজকে সব রকম জিনিসপত্রই আছে, দামও সাধ্যের মধ্যেই আছে। এক কাজ করো রামু,
আমাকে 1 কেজি আলু আলাদা করে আর 2 কেজি আলু আলাদা প্যাকেটে ভরে দাও। কেন গো দাদা, আলাদা করে নেবে কেন? পিকনিক টিকনিক আছে নাকি? হ্যাঁ, ওই আর কি। এই আমাদের একটা ছোটখাটো পিকনিক আছে আজকে রাত্রে। তা ভালো দাদা, ভালো ভালো। ঠিক আছে, এই নাও তোমার জিনিসপত্র। আরে সুখেন্দা, এই যে তোমাকে পেলাম অবশেষে। ভালোই হলো তোমার সঙ্গে দেখা হয়ে। হ্যাঁ, আমারও তোর সঙ্গে দেখা করবার একটু প্রয়োজন ছিল। রমেনকে তো দেখতে পাচ্ছি না। আচ্ছা, যাই হোক, কাজের কথায় আসি। এদিকে তো আমার গিন্নি আমাদের উপর ক্ষেপে আছে। হ্যাঁ, ঠিক একই পরিস্থিতি আমার ঘরেও গো। গিন্নি তো আমাকে ঝাঁঝিয়ে বলে দিয়েছে, যদি আজকে ওদিকে আমাদের পিকনিকে না নেওয়া হয়, তবে ওরা নিজেদের পিকনিক নিজেরা আলাদা করে আজকে রাতেই করবে। এখন কি করবি বল দেখি? ওদের কথাটাও মিথ্যে নয়। সত্যি তো, সারা দিন 4 দেওয়ালের মধ্যে সংসার সামলাচ্ছে, ওদেরও বাইরে বেরোতে ইচ্ছে করে। এখন দেখা যাক কি হয়। হ্যাঁ দাদা, আমার মতে বলে ওদিকে সাথে নিয়েই নাও। ওরা থাকলে আনন্দ দ্বিগুণ হবে। অপরদিকে ওদিকে ঘাটকিয়ে দিলে কিন্তু এই রেশ আগামী দিনে সংসারের উপরও পড়বে। তাহা যা বলেছিস। ঠিক আছে, তাহলে আমাদের গিন্নিদেরকেও আমাদের সাথে নিয়ে নি। চল, এখন বাজারটা একটু ঘুরে দেখে আসি। আরে ওই দেখো সুকেন্দা, আমরা রমেনকে খুঁজছি, আর রমেন ওখানে দাঁড়িয়ে কিসব শুনছে। ওই বৃদ্ধের দোকানের সামনে তো বেশি ভিড় নেই, তবে রমেন ওখানে দাঁড়িয়ে কি শুনছে ওর কাছ থেকে? বৃদ্ধটাকে আগে তো এই বাজারে বসতে দেখেছি বলে মনে হচ্ছে না। চল তো একবার গিয়ে দেখি ব্যাপারটা কি। কি রমেন, এখানে একা দাঁড়িয়ে কি করছিস? আরে গোপালদা, সুখেনদা, তোমরা ভালোই করেছো এখানে এসে। আমি এইমাত্র তোমাদের কথাই ভাবছিলাম। তুমি বলো তো, এটা কি বিশ্বাস করা যায়? আরে রমেন, কি বিশ্বাসের কথা বলছিস সেটা আমাকে ভালোভাবে বুঝিয়ে বল। এই বৃদ্ধ বাবা বলছে নাকি প্রকৃতিতে এক নতুন রোগের উদ্ভব হয়েছে, অনেক লোককে এই রোগে আক্রমণ করতে পারে। সে তো হতেই পারে। প্রত্যেক দিনই তো কোনো না কোনো রোগ আবিষ্কার হচ্ছে। বাতাসে যে কত রোগের জীবাণু ছড়িয়ে আছে সেটা কি আমরা জানি? আরে না না সুকেন্দা, আমি সে কথা বলছি না। বাতাসে রোগ ছড়িয়ে আছে আর মানুষের দেহে রোগ আক্রমণ করবে, এটা তো বড় ব্যাপার কিছু নয়। বড় ব্যাপারটা হলো এই বৃদ্ধ বাবা যে কথাটা বলছেন সেটা একেবারেই অবিশ্বাস্য। তা বাবা, আপনি এমন কি বলছেন যে আমার এই বন্ধুটা বিশ্বাস করতে পারছে না? আমি তেমন কিছু বলিনি বাবারা। আমি এই রোগ থেকে উদ্ধার পাবার একটা উপায় বের করেছি, সেই কথাটাই তোমার বন্ধুকে আমি বোঝাচ্ছিলাম। আর সেই উদ্ধার পাবার উপায়টা শুনলে তুমি হেসে মরে যাবে সুকেন্দা। উনি বলছেন নাকি পুঁটি মাছের লেজ ভর্তা দিয়ে উনি নাকি একটা বিশেষ জড়িবুটি প্রস্তুত করেছেন। সেই জড়িবুটি খেলে নাকি নিমেষের মধ্যেই সেই মারণদায়ক রোগ সেরে যাবে। আহ? এটা একদমই অবিশ্বাস্য ব্যাপার। আর তুইও কি রে রমেন, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করছিস। চল, আমাদের পিকনিকের বন্দোবস্ত করতে হবে তো। আমাদের দল আরো বড় হয়েছে, অতএব বাজার ঘাট করতে একটু সময় তো লাগবে। বাবারা, তোমরা এখনো ভেবে দেখো এই জড়িবুটি নেবে কি নেবে না। পুঁটি মাছের লেজ ভর্তার জড়িবুটি শুনে তোমরা হেসে উড়িয়ে দিও না। দেখুন বাবা, আপনার এই বয়সে মিথ্যে কথা বলা মানায় না। আপনি আমাদের থেকে বয়সে যথেষ্ট বড়, অতএব আমরা আপনার সামনে গলা তুলে কথা বলতে চাই না। আপনার টাকা পয়সার দরকার, আপনি বলুন, আমরা আপনাকে কিছু টাকা দিচ্ছি না হয়, কিন্তু এরকম মানুষ ঠকাবেন না দয়া করে। এগুলো সত্যি আপনাদের মতো মানুষের প্রতি সম্মান অনেকটা কমিয়ে দেয়। না বাবারা, আমার কোনো টাকা পয়সার প্রয়োজন নেই। তোমরা এই জড়িবুটি না নিতে চাও নিও না, আমি তোমাদেরকে জোর করব না। তবে কাল থেকে আমাকে বাজারে আর দেখতে পাবে না, আমি অন্যত্র চলে যাব। তাই আমি তোমাদের বিনামূল্যেই কিছুটা জড়িবুটি দিয়ে যেতে চাই। আচ্ছা সুখেন্দা, উনি যখন অত করে বলছেনই, তখন আমি না হয় কিছুটা জড়িবুটি নিয়ে রেখে দিই। কই বাবা, দিন, আপনার জড়িবুটি আমাকে দিন দেখি।
টাকার প্রতি আমার লোভ নেই বাবারা, তোমরা সকলে যাতে ভালো থাকো এই বয়সে, আমি সেই প্রার্থনাই করি সব সময়। আচ্ছা বাবারা, তোমরা তবে এসো এখন, কেমন? এইভাবে আমরা মিলেমিশে আন্দোলন না করলে কোনোদিনই আজকের পিকনিকে ঢুকতে পারতাম না। তা যা বলেছ দিদি, আজকে আমরা জোর দেখালাম বলেই ওরা আমাদেরকে এই পিকনিকে নিয়ে এলো, না হলে কোনোদিনই নিয়ে আসতো না। এই যে, তোমরা কি শুধু গল্পগুজবই করবে নাকি আমাদের কাজে একটু হাত লাগাবে? না গো, তোমাদের এই অনুরোধ আমরা রাখতে পারলাম না। আজকে আমরা অনেক দিন পর চার দেওয়ালের বাইরে একটু আনন্দ করতে বেরিয়েছি। আজকে আমরা কোনো কাজ করব না, সমস্ত কাজ তোমরা করবে, আর আমরা শুধু বসে বসে আনন্দ করব আর গল্প করব। বাহ, কি উচ্চ বিচার! ভালো, তবে তোমরা গল্পই করো। সুকেন্দা, চলো, আমরাই না হয় সব ব্যবস্থা করে নিই। হ্যাঁ হ্যাঁ, চল, কি আর করা যায়। আরে সংসার তো ওদের ওপরই নির্ভর করছে, ওদেরকে বেশি ঘাঁটকিয়ে লাভ নেই। আরে ওটা বিধুভূষণ কাকা না? এই এত রাতে কোথায় যাচ্ছে? দাঁড়াও তো, একবার ডেকে দেখি। ও বিধু কাকা, বিধু কাকা, একবার এদিকে এসো তো। হ্যাঁ রে, কি বলবি জলদি বল, আমার বেশিক্ষণ দাঁড়ানোর মতো সময় নেই। কেন গো কাকা, কারোর কি শরীর খারাপ নাকি? হ্যাঁ রে, নগেনের মেয়ে পিঙ্কির সকাল থেকে খুব শরীর খারাপ ছিল। আমি সকালে একবার দেখে এসেছিলাম, কিছু ওষুধ দিয়ে এসেছিলাম, কিন্তু এখন আবার শুনছি খুব বাড়াবাড়ি হয়েছে। সে কি, আপনি তো আজকে সকালবেলাতেই দেখে এলেন, কি রোগ হয়েছে ওর? প্রাথমিকভাবে দেখে তো মনে হয়েছিল জ্বর আর সর্দি, এই আবহাওয়া পরিবর্তনের জন্য হয়েছে আর কি, কিন্তু এখন দেখছি সেটা নয়। জ্বর সর্দি হলে তো এতক্ষণে সেরে যাওয়ার কথা, এ এক নতুন ধরনের রোগ বলে আমার মনে হচ্ছে। বিধুভূষণ কাকা, যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলবো। যা বলবি তাড়াতাড়ি বল রমেন, আমি আর বেশিক্ষণ এখানে দাঁড়াতে পারবো না। বিধু কাকা, আমার কাছে একটা জড়িবুটি আছে, তুমি যদি অনুমতি দাও তাহলে সেই জড়িবুটিটা নিয়ে আমি তোমার সাথে যেতে পারি। জড়িবুটি? কি জড়িবুটি? পুঁটি মাছের লেজ দিয়ে ভর্তা। এটা আমি বাজারে এক বৃদ্ধের কাছ থেকে পেয়েছিলাম। সুগেন্দা, গোপালদা সবাই জানে। ওই বৃদ্ধ বলেছিল যে প্রকৃতিতে এক বিশেষ ধরনের রোগের উৎপত্তি হয়েছে এবং সেই রোগ সারানোর জন্য পুঁটি মাছের লেজ ভর্তা দিয়ে তৈরি এই জড়িবুটিটা খুবই উপকারী। তিনি আমাদের কাছে এর জন্য 1 পয়সাও নেননি। আচ্ছা, তাহলে তুমি বলছো যখন, আমার সাথে এসো। আমার এত ওষুধ যখন কোনো কাজে লাগলো না, তখন পুঁটি মাছের লেজ ভর্তা একবার খাইয়ে দেখতে অসুবিধে কি? চলো আমার সাথে, এক্ষুনি চলো। রমেন, আমরা সবাই না হয় এখানেই থাকলাম, তুই বিধু কাকার সাথে গিয়ে জড়িবুটিটা দিয়ে আয়। আমরা মনে প্রাণে ওপরওয়ালার কাছে প্রার্থনা করছি, নগেনের ছোট মেয়েটি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, মেয়েটার শরীরটা খুবই খারাপ, আপনি দয়া করে সুস্থ করে দিন ডাক্তারবাবু। আমি যথাসম্ভব চেষ্টা করছি, তুমি কান্নাকাটি করো না। কই রমেন, তোমার জড়িবুটিটা বের করো। বিধুভূষণ কাকা, এখান থেকে কিছুটা ভর্তা নিয়ে আপনি পিঙ্কি মাকে খাইয়ে দিন, তারপর একটু জল খাইয়ে দিন। ওই বৃদ্ধ বাবা আমাকে এই পদ্ধতি অনুসরণ করতে বলেছিলেন। বাবা, তোমরা সবাই দাঁড়িয়ে আছো কেন? আমার কি হয়েছিল বাবা? এই তো আমার পিঙ্কি মা সুস্থ হয়ে গেছে। রমেন ভাই, রমেন ভাই আর বিধুভূষণ কাকা, তোমরা যদি আজকে না থাকতে। তাজ্জব ব্যাপার হে রমেন, আমি কল্পনাও করতে পারছি না কোথা থেকে কে এক বৃদ্ধ তোমার হাতে এক জড়িবুটি তুলে দিয়ে গেল, আর সেই জড়িবুটি খাওয়ানোর সাথে সাথেই পিঙ্কি সুস্থ হয়ে গেল। এ যে অবাক কাণ্ড! সত্যি ডাক্তার কাকা, আমরা ওই বৃদ্ধকে কত অবিশ্বাস করে হাসাহাসি করেছি, কিন্তু আজকে যদি পুঁটি মাছের লেজ ভর্তার জড়িবুটি না থাকতো তাহলে কি হতো বলুন তো? হে বৃদ্ধ বাবা, আপনাকে অসংখ্য ধন্যবাদ।